দেশজুড়ে ভূমিকম্প আতঙ্ক, ঝুঁকির তালিকায় টাঙ্গাইলের মধুপুর ফল্ট। সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ফের ঢাকার চিঠি। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের চার্জ গঠনের শুনানি ডিসেম্বরে। ইউক্রেন যুদ্ধ থামাতে 28 দফা নিয়ে অগ্রগতির দাবি। কৃতজ্ঞতা না দেখানোয় কিয়েভের প্রতি ক্ষেপেছেন ট্রাম্প। একের পর এক খুন সংঘাতে উত্তপ্ত চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। সবশেষ সারোয়ার বাবলাকে খুনের পর এখন তার স্বজনসহ আরও বেশ কয়েকজনকে হত্যার হুমকি দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের গ্রুপ, যার বেশ কিছু ফোন রেকর্ড ছড়িয়ে পড়ায় বেড়েছে আতঙ্ক। সন্ত্রাসীদের এমন বেপরোয়া তৎপরতায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। চট্টগ্রামের বায়েজিতে সরোয়ার বাবলাকে হত্যার পর একের পর এক ফাঁস হতে থাকে সন্ত্রাসীদের বেশ কয়েকটি অডিও রেকর্ড, যেখানে উঠে এসেছে হত্যা পরিকল্পনার তথ্য। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, অডিও রেকর্ডের একটির কণ্ঠস্বর বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ, অন্যটি বাবলার বন্ধু ব্যবসায়ী ইকরাম। যেখানে বাবলাকে হত্যায় একরামের সহযোগিতা চায় সাজ্জাদ। বিনিময়ে সাজ্জাদ 20 থেকে 25 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তবে বাবলা হত্যায় ইকরামের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও অস্বীকার করে তার দাবি, তাকে ফাঁসাতে প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে এই অডিও। এগুলো কমপ্লিট এআই দিয়ে সে এটা এডিট করে আমাকে ফাঁসানোর চক্র করতেছে। আরেকটি অডিও কলে সাজ্জাদ আলীকে বলতে শোনা যায়, খুনের পরিকল্পনার অংশ হিসেবেই ঘটনাস্থলে নেওয়া হয় চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে। যা জানতেন না তিনি, তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও দুর্ঘটনাবশত। বাবলা খুনের পর এখন তার স্বজনদের হত্যার হুমকি দিচ্ছে সাজ্জাদের অনুসারী শীর্ষ সন্ত্রাসী রায়হান ও ইমন। ফলে নিরাপত্তাহীনতায় অনেকটা ঘরবন্দি তারা। এক ধরনের ঘরবন্দি আছে সবাই, যে আমার ভাইয়ের কবরেও যেতে পারতেছি না, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। শীর্ষ সন্ত্রাসীদের এমন বেপরোয়া তৎপরতায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। নাগরিক সমাজের দাবি, অপরাধ দমনে পুলিশের সদিচ্ছার অভাব আছে। কাউন্টার টেররিজম, আমাদের অনেকগুলো সাইবার ক্রাইম, অ্যান্টি সাইবার ক্রাইম টিম আছে। এদের কাজটা কি? এই যে অডিওগুলো ফাঁস হচ্ছে, এগুলো তো জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে, মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগছে। আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা তখনই কার্যকর হবে যখন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবে না। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা একেবারে স্পষ্ট, এটা ধ্রুব সত্য, তাদের যে ক্ষমতার উৎস সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার উৎস। সিএমপির বক্তব্য না মিললেও অডিও হুমকির বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে জেলা পুলিশ। আমাদের সাইবার টিম থেকে শুরু করে আমাদের এর বাইরেও যে অ্যাডভান্স টিম রয়েছে, সেই অ্যাডভান্স টিমেরও আমরা সহায়তা নিচ্ছি এবং আমরা চাচ্ছি যাতে অতি দ্রুত এদেরকে কোনো অঘটন ঘটানোর আগেই যাতে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। চট্টগ্রাম নগর ও জেলায় গত 1.5 বছর ধরে ত্রাস চালাচ্ছে বড় সাজ্জাদ, ছোট সাজ্জাদ, রায়হান ও ইমনের নেতৃত্বাধীন কয়েকটি গ্রুপ। এ সময় সংগঠিত 22টি চাঞ্চল্যকর খুনের বেশিরভাগের পেছনেই তাদের হাত আছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বারবার ভূমিকম্পে আতঙ্কে দেশের মানুষ। নজিরবিহীন এমন পরিস্থিতিতে সংকট আরও বাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যে যেভাবে পারছেন ছড়াচ্ছেন আতঙ্ক। স্বল্প সময়ের মধ্যে পরপর এমন ভূকম্পন ভাবনায় ফেলেছে ভূতত্ত্ববিদদেরও। তারা বলছেন, তত্ত্ব দিয়ে ভূমিকম্প নিয়ে সিদ্ধান্তে আসাটা কঠিন, তবে সতর্ক থাকতে হবে সবাইকেই। সাদবিন শফিকের রিপোর্ট। 31 ঘন্টার ব্যবধানে 4 বার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি যতটা না হয়েছে, তার চেয়ে আতঙ্ক ছড়িয়েছে বেশি। বাংলাদেশের জন্য নজিরবিহীন এমন পরিস্থিতিতে সংকট আরও বেড়েছে এই দুর্যোগ নিয়ে নানা মুনির নানা মতে। সাধারণত বড় কোনো ভূমিকম্পের আগে হওয়া ছোট কম্পনকে বলে ফোরশক।
আর মূল ভূকম্পনের পর হওয়া কম্পনকে বলা হয় আফটার শক। শুক্র শনিবারের ঘটনা প্রবাহে যে প্রশ্নটা এখন সামনে আসছে তা হলো 5.7 মাত্রার কম্পনে কি ফাড়া কেটেছে নাকি আরো খারাপ কিছু অপেক্ষা করছে। গবেষকরা বলছেন তত্ত্ব দিয়ে ভূমিকম্প নিয়ে সিদ্ধান্তে আসাটা কঠিন। আমাদের কিছু সময় আসলে দেখতে হবে যে এখন আমরা ওইটা কোনটা মেইন শক কোনটা আফটার শক বলার সময় আসছে কিনা। এই ভূমিকম্পটা যদি যেটা প্রথম দিন হলো 5.7 এটা যদি 6.5 বা 7 হতো তাহলে আমি বলতাম যে এটা হচ্ছে মেইন শক, তখন একবারে বলে দিতে পারতাম, এবং তারপরে সিরিজ অফ স্মল আর্থকুয়েক সেটাকে আমি বলতাম আফটার শক। 2011 সালে জাপানে, 2015 সালে নেপালে কিংবা 2023 সালে তুরস্কে প্রতিটি ক্ষেত্রেই মূল ভূমিকম্পের আগে পরে অনুভূত হয় বেশ কিছু কম্পন। বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে একাধিক কম্পন তাহলে কিসের ইঙ্গিত দেয়? প্রশ্ন ছিল এই ভূতত্ত্ববিদের কাছে। 800 বা 1000 বছর ধরে এখানে বড় ভূমিকম্প হয় নাই, অর্থাৎ ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি পাচ্ছেই। নরসিংদীর এই ঘোড়াশাল অঞ্চলে খুব সামান্য একটা অংশে এইটা তার দাঁতটা খুলে গেল, আনলকড হলো, মানে দুটা প্লেট যেটা কাপল অবস্থায় রয়েছে লকড অবস্থায় এখন ডিকাপল আনলকড হতে শুরু করেছি। এখন যে কোনো সময় সামনে নিকট ভবিষ্যতে আমাদের ভিতরে যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আমরা বের হয়ে আসব। শুক্রবারের ভূমিকম্পের সময় আতঙ্কিত হতবিহ্বল মানুষ বহুতল ভবন থেকে নিচে নেমে আসে। হুড়োহুড়িতে আহত হন অনেকে। ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক বলছেন তুলনামূলক নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে বাসার ভেতরে। সেফ জায়গা নির্ধারিত জায়গা হলো বিম এবং কলামের স্থল। এই জায়গার নিচে একটা শক্ত টেবিল রাখবেন, আর যদি টেবিল না থাকে তাহলে আশেপাশে আপনার বালতি রাখবেন, বালতি যদি না রাখে বল রাখবেন, বলও যদি না রাখে পিলো রাখবেন, পিলো যদি না রাখে সুপার কাভার রাখবেন। অ্যাটলিস্ট আপনার মাথাটা যেন আপনি এর উপরে দিয়ে আপনি যেন মাথা প্রোটেক্ট করতে পারেন এবং মাথাটা নিচের দিকে রাখবেন যাতে কোনো ফলিং অবজেক্ট আপনার মাথায় আঘাত না করে। ভূমিকম্প নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দুর্যোগ বিশেষজ্ঞদের। যখন এখন আরো সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। তখন এটা কিন্তু ভূমিকম্প ঝুঁকির তালিকায় বিপজ্জনক এলাকাগুলোর একটি টাঙ্গাইলের মধুপুর। গবেষণায় দেখা গেছে ফল্ট লাইনে বড় মাত্রার ভূমিকম্প হলে শুধু টাঙ্গাইল নয়, ঢাকা সহ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ধসে যেতে পারে বহু ভবন। বিশেষজ্ঞরা বলছেন মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40 থেকে 65% ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে। বাংলাদেশের নিচে 3টি টেকটনিক প্লেটে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেট একটানা নড়াচড়া করছে। এতে তৈরি হয়েছে ডাউকি, মধুপুর, সিলেট লাইনমেন্ট সহ কয়েকটি বিপজ্জনক ফল্ট লাইন। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পের প্রধান উৎস মধুপুর ফল্ট। ভূতাত্ত্বিকদের মতে এখানে প্রায় 400 বছর ধরে চাপ জমে আছে। চাপ মুক্ত পেলে ভূমিকম্পের মাত্রা পৌঁছাতে পারে রিখটার স্কেলে 8-এ। মধুপুর ফল্ট থেকে রাজধানী ঢাকার দূরত্ব মাত্র 70 কিলোমিটার। এই ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40 থেকে 65% ভবন ধসে পড়ার শঙ্কা করছে বিশেষজ্ঞরা। মধুপুর ফল্টকে কেন্দ্র করে যদি কোনো ভূমিকম্পর উৎপত্তি হয় তার বিস্তৃতি টাঙ্গাইল শহর থেকে শুরু করে ঢাকার যে ব্যস্ততম এলাকা, জনবসতিবহুল এলাকা, সেখান পর্যন্ত বিস্তৃত হবে। এদিকে টাঙ্গাইলের মধুপুর ফল্টের তথ্য উপাত্ত ও ভূকম্পন মাত্রা নিরূপণের লক্ষ্যে মধুপুরে স্থাপন করা হয় সিসমোগ্রাফ মেশিন, কিন্তু 2007 সালে স্থাপন করা সেই মেশিনটির হদিস নেই। এতে ভূকম্পন প্রবণ মধুপুর গড় অঞ্চল ও আশেপাশের এলাকার তথ্য উপাত্ত নিরূপণ সম্ভব হচ্ছে না। আমরা পূর্বেও ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলাম, এখনো এই ভূমিকম্পের কারণে আমরা অনেকটা আতঙ্কিত। ভূমিকম্প হওয়ার আগে আমরা কোনো বিষয় ইঙ্গিত বা কোনো বিষয় বুঝতে পারি না। সে বোঝার মতো কোনো কিছু যদি গেলে আমাদের এদিকে গঠনমূলক থাকতো তাহলে হয়তো আমরা একটু সতর্ক হতে পারি। বিশেষজ্ঞদের মতে সচেতনতা আর প্রস্তুতি থাকলে ক্ষতি অনেকটাই কমানো যায়। টাঙ্গাইল শহর একটা উদীয়মান নগর। এখানের এই শহরের যে ভবনগুলো তৈরি হচ্ছে সেগুলো একটার সাথে একটা গা ঘেঁষাঘেঁষি করে হচ্ছে।
এবং বিল্ডিং করতে মানার প্রশ্নই আসে না, বরং শঙ্কা বা প্রশ্ন দেখা দিচ্ছে এই যে ভবনগুলো তৈরি হচ্ছে এগুলোর পরিকল্পনা যেটা দেয়া হচ্ছে পৌরসভা থেকে সেগুলো কতটুকু মান নিয়ন্ত্রণ করা হয়। ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারি বিভিন্ন প্রযুক্তির ব্যবহার দিয়ে। তা আমরা চেষ্টা করব যে আধুনিক মানের প্রযুক্তি বা ডিভাইস নিয়ে এসে মধুপুরকে সুরক্ষিত রাখার জন্য। 2012 সালে এক ভূমিকম্পে মধুপুরের অরণখোলা ইউনিয়নের বোরাকবাইত গ্রামে 1 কিলোমিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছিল, যার ব্যাস ছিল 5 থেকে 6 ইঞ্চি এবং গভীরতা ছিল 25 থেকে 26 ফুট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে ভূমিকম্পের আতঙ্কে হঠাৎ ছুটি ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাধ্য হয়ে হল ছাড়েন শিক্ষার্থীরা। প্রক্টর জানিয়েছেন হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কারে 2 সপ্তাহ সময় লাগবে। 15 দিনের হঠাৎ ছুটি, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকটা বাধ্য হয়েই হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই দরকারি জিনিসপত্র নিয়ে গন্তব্যে রওনা হন তারা। এর আগে পরপর 2 দিনের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। প্রশ্ন ওঠে ঝুঁকিপূর্ণ আবাসনগুলো নিয়ে। এমতাবস্থায় নিরাপদ বাসভবনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় কয়েকজন শিক্ষার্থী। মানে ধরেন এখন যদি ধসে পড়ে ওনার দায়ভার থাকবে, বাট বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়ার পরে যদি ভেঙে পড়ে বলবে তো আমরা বন্ধ দিচ্ছি, তোমরা ছিল, তোমাদের দোষ। এখানে দায় এড়ানোর একটা ব্যাপার আছে। 15 দিন পর হলের কি সংস্কার হবে? 15 দিন পরে যদি আমার ওই রুমে উঠতে হয় তাহলে তো কোনো লাভ নাই, কারণ 16তম দিনেও তো ভূমিকম্প হইতে পারে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রক্টর। এদিকে হঠাৎ ছুটির ঘোষণায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। দূরপাল্লার বাস ট্রেনের টিকিট না পাওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাকে ইতিবাচক দেখছেন কেউ কেউ। তো হঠাৎ করে 5টার মধ্যে এই হল বন্ধের নোটিশটা আমাদের জন্য একটু ভোগান্তির। একদিন সময় দিতে পারতো বা একটু শিথিল করা যাইতো, হঠাৎ করে বাধ্যতামূলক করা এটার জন্য অনেকে ভোগান্তি। যে অবস্থা চলতেছে এতে মেয়েরা যেভাবে প্যানিক করতেছে, এই প্যানিক অ্যাটাক থেকেও আমার মনে হয় যে সেফলি তারা যদি তাদের বাসায় তাদের ফ্যামিলির সাথে থাকে এটা একটু কম হবে। আবাসিক হলের সংস্কার কাজের জন্য আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। পৃথিবীতে বছরে কয়েক লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না, তবে ঘটে যায় বিস্ময়কর কিছু পরিবর্তন। বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প শুধু ভূপৃষ্ঠকেই নাড়িয়ে দেয় না, এটি পৃথিবীর ঘূর্ণন, প্রাণীর আচরণ থেকে শুরু করে মহাসাগরীয় প্লেট নানা ক্ষেত্রে নাটকীয় কিছু পরিবর্তন ঘটায়। পৃথিবীতে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পই হচ্ছে সবচেয়ে ভয়াবহ, কারণ এর ধ্বংসাত্মক ক্ষমতা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চেয়ে অনেক বেশি। তাই কোথাও বড় কোনো ভূমিকম্প আঘাত হানার পরই এ নিয়ে শুরু হয় নানা গবেষণা, বিশ্লেষণ ও কৌতূহল। আলোচনার বাইরে নয় ভূমিকম্পের কারণে ঘটা বিস্ময়কর ঘটনাগুলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে পৃথিবীতে কয়েক মুহূর্তের ব্যবধানে ঘটে একাধিক ভূমিকম্প, বছরে যার সংখ্যা কয়েক লাখ। তবে বড় ধরনের ভূমিকম্প হয় বছরে গড়ে প্রায় 17টি। এর মধ্যে 8 মাত্রার ভূমিকম্প হয় একবার। গবেষকরা বলছেন ভূমিকম্পের কারণে কখনো কখনো কম বেশি হতে পারে দিনের দৈর্ঘ্য, কেননা বেশি মাত্রার ভূমিকম্পে পরিবর্তন হয় পৃথিবীর ভরের, যার ফলে পৃথিবীর ঘূর্ণন গতি সামান্য বেড়ে গেলে কমে যায় দিনের দৈর্ঘ্য। 2009 সালে জাপানের উত্তর পূর্বে 8.9 মাত্রার ভূমিকম্পের ফলে এমন পরিবর্তন ঘটেছিল। সেদিন 1.8 মাইক্রোসেকেন্ড ছোট ছিল দিনের দৈর্ঘ্য। বিশেষজ্ঞদের বর্ণনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর বছরে গড়ে 2 ইঞ্চি করে লস অ্যাঞ্জেলেসের দিকে সরে যাচ্ছে। শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে সান অ্যান্ড্রেয়াস ফল্টের দুটো দিক ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে। এই গতিতে চলতে থাকলে এই দুটো শহর কয়েক লাখ বছর পর এক হয়ে মিশে যাবে। ভূমিকম্প নিয়ে আরও একটি বিস্ময়কর তথ্য হলো শক্তিশালী ভূমিকম্পে উচ্চতা কমে যেতে পারে পর্বতের। যেমন 2015 সালের 25 এপ্রিল নেপালে হওয়া 7.8 মাত্রার ভূমিকম্পে মাউন্ট এভারেস্টের উচ্চতা 1 ইঞ্চির মতো কমে গিয়েছিল।
বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশু পাখিরা টের পেয়ে যায়। 2004 সালে সুনামির আগে প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকার দিকে ছুটে যেতে। 2013 সালে জার্মান বিজ্ঞানীরা একটি ভূমিকম্প চ্যুতির রেখার কাছাকাছি বাস করা লাল কাঠ পিঁপড়াদের আচরণ ভিডিওতে ধারণ করে দেখান ভূমিকম্পের আগে তাদের দৈনন্দিন জীবন কিভাবে বদলে যায়। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প একটি স্বাভাবিক কিন্তু শক্তিশালী প্রাকৃতিক প্রক্রিয়া, তাই ঝুঁকিপূর্ণ এলাকায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেলা খন্দকার, চ্যানেল 24। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে ইমাম ও খতিব সম্মেলনে তিনি সহযোগিতা চান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায়। বলেন, হিরো স্বার্থে ধর্মের অপব্যাখ্যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সমাজে। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, কোরআনের আইন ছাড়া মানবিক সমাজ সম্ভব নয়। প্রতি বছরের মতো এবারও সারা দেশের বিভিন্ন মসজিদের ইমাম খতিবদের নিয়ে বড় পরিসরে আয়োজন করা হয় জাতীয় সম্মেলন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও, যেখানে ইমাম খতিবদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। এই সময় মানবিক সমাজ বাস্তবায়নে কোরআনের অনুশাসন মেনে চলার উপর গুরুত্ব দেন বক্তারা। এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না, আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। খুনি চাঁদাবাজ এদের দৌরাত্ম বাংলা জমিনে শেষ। আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে, আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। জাতীয় স্বার্থে আলেম ওলামাদেরও আর ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। সারা জীবনের জন্য এই ফেসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফেসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয়, সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আগামীর নির্বাচনে আলেম ওলামাদেরও সমর্থন চান তারেক রহমান। ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন বলেন তার চেস্ট ইনফেকশন হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডের পরামর্শে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক FM সিদ্দিকী জানান, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 24 ঘন্টা তিনি পর্যবেক্ষণে থাকবেন। চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি। ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন কমনওয়েলথ প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে। জানান, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে বিএনপি নির্বাচনের পথে হাঁটছে। বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে ভুটান। যে সরকারি ক্ষমতায় আসুক, একসাথে কাজ করতে চায় দেশটি, একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়াও ব্যবসা, বাণিজ্য, জ্বালানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে তিনি জিজ্ঞেস করেছেন এবং দুই দেশের মিউচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি আমরা। ওনারা আশা করেন যে নির্বাচনে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নির্বাচন হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং যে গভর্নমেন্টটি আসুক তারা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং হলেও নির্বাচন কমিশন সফল হবে বলে আশাবাদী কমনওয়েলথ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের বৈঠক শেষে এসব জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কমিশন এই চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে মনে করেন কমনওয়েলথ মহাসচিব। সংস্থাটির সদস্যভুক্ত ৫৬টি দেশ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। কয়েকটি রাজনৈতিক দল ভাগ বাটোয়ারার নির্বাচন করতে চায়। এর বাইরে থাকবে এনসিপি। তবে আদর্শের ভিত্তিতে যে কোনো জোট বা আলোচনায় আগ্রহী দলটি। সংবাদ সম্মেলনে এসব জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন যতই দোরগোড়ায় আসছে ততই প্রস্তুতি প্রক্রিয়া এগিয়ে নিতে বাড়ছে তোড়জোড়। বসে নেই নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। এরই অংশ হিসেবে শুরু হয়েছে 2 দিনব্যাপী সাক্ষাৎকার পর্ব। এতে যোগ দিতে মনোনয়ন প্রত্যাশীরা ভিড় করছেন রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না, ওনারা কখনো এমপি হতে পারেন না, এই ধারণাটা আমরা ভাঙবো। এ সময় সংবাদ সম্মেলনে দলটির উত্তরাঞ্চলের সংগঠকের দাবি, নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটাবে এনসিপি। আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে, মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে, পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে, এই সময় শেষ হয়ে এসেছে। দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব হলেও রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবেই বাধাগ্রস্ত হয়েছে। আমরা যে কমিটমেন্টটা দিয়েছিলাম সেই কমিটমেন্টটাই আমরা রেখেছি। আগামীতে ইনশাআল্লাহ সংসদে গিয়ে জনগণকে যে কমিটমেন্টগুলো এই সংসদ পর্যন্ত আমরা দিব সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবো। এনসিপির আহ্বায়ক বলেন, অতীতের বন্ধু প্রতিম 2 দল এখন প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নিলেও তারা একই সাথে প্রশাসন দখলে মেতেছে, পারস্পরিক সমঝোতাও করছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে, প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে। ফলে এই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। আরো দাবি করেন, আসনের লোভে নীতি বিসর্জন দিবে না এনসিপি, তবে কারোর সাথে মত মিললে চলবেন একসাথে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আগামী নির্বাচনে সরকার এবং ইসিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথে দেশের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী।
যাদের মহান ত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান উপলক্ষে এই আয়োজন। দেশের সূর্য সন্তানদের সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে 2024-2025 ও 2025-2026 অর্থ বছরে নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। এছাড়াও সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন, স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। আয়োজনে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। ধীরে ধীরে পরিস্থিতি ভালো হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি আহ্বান জানান ভূমিকম্পের মতো দুর্যোগে সতর্ক হওয়ার। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশের পক্ষ থেকে 2 লাইনের কূটনৈতিক পত্রটি ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। আগামী 3 ও 7 ডিসেম্বরে অভিযোগ গঠনের শুনানি হবে, যেখানে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ আসামি 25 সেনা সদস্য, যাদের মধ্যে গ্রেপ্তার 13 জনকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হবে। আওয়ামী লীগের আমলে টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনার 2 মামলায় ট্রাইব্যুনালে আনা হয় 13 সেনা কর্মকর্তাকে। শুনানি শুরু হয় বেলা 11টার পর। শুনানি শুরুতে শেখ হাসিনার রায় ঘিরে বিচারকদের ছবি প্রকাশ, মিথ্যা প্রচার ও ট্রাইব্যুনাল নিয়ে অপমানজনক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি রিপোর্ট সহ সব জায়গা থেকে সরাতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। পরে ট্রাইব্যুনাল গুমের 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ডিসেম্বর ও 7 ডিসেম্বর দিন ধার্য করেন। তবে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির না করার আবেদন প্রসঙ্গে আদালত বলেন, আইন সবার জন্য সমান। ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরেই হাজিরা দেন। এদিকে গুমের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 17 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। আমি বলছিলাম প্রথমে যে অন বিহাফ অফ শেখ হাসিনা, তো বলছে যে এটা তো আপনি পারেন না, বিকজ শি ইজ ফিউজিটিভ।
আমি তখন বলছি যে ওকে, প্রসিকিউশন এসে বললো যে স্টেট ডিফেন্স হিসেবে, আমার কোনো আপত্তি নেই। আর গুমের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের 1000-এর বেশি গুমের প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে আরও জানান, কিছু গুমের অভিযোগে জিয়াউল আহসানের বোন, যিনি তার আইনজীবী হয়ে লড়ছেন, তারও সম্পৃক্ততা মিলেছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ 12 জনের রায় ঘোষণা 27 নভেম্বর। প্লট জালিয়াতির মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করা হয়। সেই সাথে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 25 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সকালে চতুর্থ ঢাকার বিশেষ জজ আদালত গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি খুরশিদ আলমকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। এ সময় অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে 10 কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে শেখ রেহানাকে প্রধান আসামি করে শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।